ওকে, আচ্ছা। সো বেসিক্যালি ইনহেরিটেন্সের আমাদের সবথেকে বড় সুবিধা যেটা, যে প্যারেন্টস এবং চাইল্ড ক্লাস দিয়ে, সেটা হচ্ছে যে যেহেতু আমার চাইল্ড প্যারেন্টস থেকে অ্যাট্রিবিউটস গুলো ইউজ করতে পারতেছে, সো দ্যাটস ওয়াই সেম জিনিসগুলো চাইল্ডকে আর নতুন করে ডিজাইন করতে হয় না। সো এখানে আমাদের কোডের রিউজেবিলিটি বাড়তেছে। সো আমাদেরকে কোড কম লিখতে হচ্ছে, এফিসিয়েন্সি ইনক্রিজ করতেছে, তাই না? এটা আমরা জানি না? ওকে, ফাইন। সো এই প্রবলেমটা যদি আমরা দেখি, শুনতে পারতেছো? ওকে, সো এই প্রবলেমটা যদি আমরা দেখি, তাহলে দেখো তোমার ইনহেরিটেন্সের প্রবলেমগুলো অনেকটা এরকম থাকবে। এখানে দেখো ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমার, কমপ্লিট দ্য ক্লাস ডগস সো দ্যাট দ্য ডিজায়ার্ড আউটপুট আর জেনারেটেড প্রপারলি। সো এখানে বেসিক্যালি আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেখো একটা অ্যানিমেল ক্লাস দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে আমাদের বলেই দেওয়া আছে দেখো যে আমাকে কোথায় কোড করতে হবে। তারা দেখো একটা ক্লাস এখানে ডিজাইন শুরু করে দিছে, এন্ড আমাকে বলছে আমরা এখানে কোড করব। সো বেসিক্যালি যেই ক্লাসটা তারা ডিজাইন শুরু করছে সেই ক্লাসটার নাম দেখো কি, ডগ। এন্ড ডগ কাকে এক্সটেন্ড করে? অ্যানিমেলকে। সো এখানে তাহলে আমার চাইল্ড কে হলো? এখানে আমার চাইল্ড কে হলো? চাইল্ড হচ্ছে ডগ আর এনিমাল এক্স্যাক্টলি, হচ্ছে চাইল্ড প্যারেন্ট। হচ্ছে এখানে আমার ডগ, অ্যানিমাল হচ্ছে আমার প্যারেন্ট, ঠিক আছে? সো এতটা স্ট্রেট ফরওয়ার্ড ভাবে তোমার কোয়েশ্চেন দেওয়া থাকবে না যে তোমাকে বলেই দিচ্ছে, বাট আলটিমেটলি আমরা বুঝতে পারবো যে আমাদের চাইল্ড কে হচ্ছে, ঠিক আছে? কারণ দেখো এখানে ক্লাস একটা দিয়ে দিছে, সো যেই ক্লাসটা দেওয়া থাকে বেসিক্যালি জেনারেলি এটাই তোমার প্যারেন্ট ক্লাস দেওয়া থাকে। সো এটার বেসিসে আমরা আমাদের চাইল্ড ক্লাস মানে ডিজাইন করি। বললেন যে মানে এত স্টেজ ফরওয়ার্ড দেওয়া থাকবে না, মানে এখানে যেমন লেখা আছে যে ডগ এক্সটেন্স অ্যানিমাল, মানে এরকম এক্সটেন্স কথাটা থাকবে না। এতদিন পর্যন্ত আমাদেরকে শুধুমাত্র কি দেওয়া থাকতো? আমাদেরকে শুধুমাত্র ড্রাইভার কোড বা টেস্টার কোড দেওয়া হ্যাঁ থাকতো না? শুধু মেইন হ্যাঁ মেথডের ভিতরে টেস্টটা যা দেওয়া থাকতো, থাকতো। তাই থাকতো তো, রাইট? হুম ঠিক আছে। সো এখন আমাদেরকে হুম সেটার সাথে একটা এক্সট্রা ক্লাস দেওয়া আছে। প্লাস দেখো এখানে অনেক, এটা ফার্স্ট ইনহেরিটেন্সের প্রবলেম জন্য তোমার এখানে যেটা করছে আর কি, যে এখানে তোমার সুন্দর করে প্রথম লাইনটা দিয়ে বুঝাও দেওয়া হয়েছে যে ডগটা হচ্ছে আমার চাইল্ড ক্লাস। কারণ এই লাইনটা হুম দেখেই বুঝতে পারতেছি আমার যে ডগ এক্সটেন্ডস অ্যানিমেল। ডগ কাকে এক্সটেন্ড করে? অ্যানিমেলকে এক্সটেন্ড করে। তার মানে ডগ কি? ডগ হুম হচ্ছে আমার চাইল্ড, ঠিক আছে? চাইল্ড। বাট কোড দেখে আমাকে হুম বুঝে নিতে হবে যে চাইল্ড কে। এতটা স্ট্রেট ফরওয়ার্ড ভাবে তোমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে না, বলে নাও দেওয়া থাকতে পারে যে আমার চাইল্ড কে হবে। বাট আমরা যদি একটু টেস্টের কোডের দিকে তাকাই, ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, হুম সেটা হচ্ছে ফার্স্ট লাইনে অ্যানিমেল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে যার লোকেশন A1 এর মধ্যে আছে, রাইট? হ্যাঁ এ মানে মধ্যে স্টোর করতে। ঠিক আছে। তারপরে দেখো এই যে লাইনটা প্রিন্ট স্টেটমেন্ট, সেটা হচ্ছে আমার এই যে 1 নাম্বারের এই লাইনটা। তারপরে দেখো হুম A1 এ ডিটেইলস প্রিন্ট করতে বলছে, তারপর ডিটেলস এন্ড মেথডে। সেখানে আসছে কি, লেগস আসছে, সাউন্ড আসছে, নট ডিফাইন্ড, যাই হোক, বাট লেগস আসছে, হ্যাঁ লেগস আসছে আর সাউন্ড আসছে, ঠিক আছে? সাউন্ড আমরা আসছে। যদি একটু আমাদের এনিম্যাল ক্লাসের দিকে তাকায় দেখি, যেটা আমাদের অলরেডি করে দেওয়া আছে, সেখানে দেখো ভেরিয়েবল হুম গুলো আছে, একটা লেগ, একটা আছে সাউন্ড, তাই না? হ্যাঁ হুম তাই তো, তাই আছে, ঠিক আছে। আরেকটা হ্যাঁ আমার ডিটেইলস নামে একটা মেথডও আছে, যে মেথডটা কি প্রিন্ট করে? লেক্স প্রিন্ট করে, সাউন্ড প্রিন্ট করে। সো যখন আমার A1 দিয়ে ডিটেইলস কে কল দেওয়া হয়েছে, তার মানে অ্যানিমেল ক্লাসের একটা অবজেক্টকে মেমোরির যেই জায়গায় রাখা আছে, যেখানে স্টোর করা আছে, সেটা লোকেশনটাই তো আমার A1 হোল্ড করে, তাই না? তো যখন আমার এ এই মানের মধ্যে ফার্স্ট লাইনটা, লোকেশনটাই আছে। যখন আমার ফার্স্ট লাইনটা এক্সিকিউট হয়, বিষয়টা কি হয়? যেহেতু রাইট সাইডে নিউ মেথড আছে, তার মানে তার দুইটা কাজ। ফার্স্ট হচ্ছে সে একটা জায়গা খুঁজে নেবে যেখানে সে একটা নতুন অবজেক্ট তৈরি করে রাখবে। হ্যাঁ টোটাল জায়গাটা হচ্ছে যেখানে অবজেক্টের ঢাকা। লোকেশনটা এন্ড থাকবে। আফটার দ্যাট সে ওই অবজেক্টটাকে ওই পজিশনের মধ্যে বানায় ফেলবে। সো অবজেক্ট বানানোর জন্য আমরা কি জানি? অবজেক্ট বানানোর জন্য আমাদেরকে বেসিক্যালি যেটা করতে হয়, ইনস্ট্যান্স ভেরিয়েবলস গুলোকে রান দিতে হয়। হ্যাঁ তাহলে কনস্ট্রাক্টর অবজেক্টটা যদি ক্রিয়েট হবে। থাকে তাহলে তাকে রান দিতে হয়, যদি থাকে কনস্ট্রাক্টর তাহলে রান দিতে হয়। আর যদি কনস্ট্রাক্টর না থাকে তার মানে কি হয়? সে বাই ডিফল্টে রান হয়, বাট কনস্ট্রাক্টর রান হবে একটা অবজেক্ট বানানোর জন্য। একটা অবজেক্টকে হুম কনস্ট্রাক্টই করে হচ্ছে কনস্ট্রাক্টর। সো ইদার যদি সে বলে দেওয়া থাকে তাহলে সেই কনস্ট্রাক্টর আমরা রান দিব, আর যদি না বলা থাকে তার মানে সে বাই ডিফল্ট রান হচ্ছে, বাট কনস্ট্রাক্টর রান হবে, ঠিক আছে? এন্ড আফটার দ্যাট তার যেগুলো অ্যাট্রিবিউটস, ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে আমরা রান দেই, জাস্ট খালি নেই না, রান দেই। আর ইনস্ট্যান্স রানও দিতে মেথড হবে। যেগুলো আছে, ইনস্ট্যান্স মেথড যেগুলো আছে সেগুলোকে সে কি করে? রান দেয় না,
বাট নিয়ে নিজের হ্যাঁ জায়গার মধ্যে রেখে দেয়। নিয়ে আমরা রেখে যদি দেয় এটার আর দিকে দেখি ভেরিয়েবল তাহলে গুলোকে শুধু জিনিসটা নাম দেয়। এক্স্যাক্টলি অনেকটা এরকম হবে। সেটা হচ্ছে যে এখানে এই যে লেক্স ইকুয়ালস টু 4, তাকে রান দেওয়া মানে কি তার ভ্যালু সহ সে নিয়ে এসে রেখে তাহলে দিচ্ছে। এখানে অ্যাসাইন করে দেওয়া। এক্স্যাক্টলি, ঠিক আছে। আর সাউন্ড ইকুয়ালস টু নট ডিফাইন্ড, এটাকেও সে নিয়ে এসে রেখে দিল। কনস্ট্রাক্টর আছে এখানে? কনস্ট্রাক্টর নাই, তার মানে কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি নাই। রান হয়। এই যে ডিটেলস মেথডটা আছে, ডিটেলস মেথডটা যেরকম, সেই ডিটেলস মেথডটাকে সে এখানে জাস্ট তুলে নিয়ে এসে রেখে দেয়, রাইট? এন্ড আফটার দ্যাট আমার অবজেক্ট ক্রিয়েশন ডান। সো অবজেক্ট ক্রিয়েশন যখন শেষ হয়ে যায়, ঢাকা লোকেশনে আমি যদি কখনো ঘুরতে যাই, আমি যে দেখবো একটা অবজেক্ট রাখা আছে, and সেই অবজেক্টগুলো আমি এই জিনিসগুলোকে পাবো, ঠিক আছে। এন্ড অবজেক্টটা কার অবজেক্ট আমরা এখানে দেখেই বুঝতে পারতেছি। ঢাকা লোকেশনটাকে স্টোর করার জন্য যে স্টোরারটা A1, তার সামনে লেখা আছে অ্যানিমাল, তার মানে সে একটা লোকেশন হোল্ড করে, উই নো দ্যাট। বাট কার লোকেশন হোল্ড করে? So it is holding the location of an object which will be from the class animal. কোনো কনফিউশন আছে? এগুলো তো আমাদের আগের জিনিস, এগুলো আমরা জানি, ঠিক আছে, ফাইন। সো আমার A1 কাকে পয়েন্ট করবে? ঢাকাকে, কারণ ঢাকাটা A1 এর মধ্যে স্টোর, তাই তো। তারপরে যখন A1 ডট আমি ডিটেলস কে কল দিচ্ছি, সো বেসিক্যালি A1 ডট ডিটেলস মানে কি ঢাকা ডট ডিটেলস, তার মানে ঢাকা লোকেশনে চলে যাবে মেমোরির মধ্যে, যেখানে সে একটা অবজেক্টকে খুঁজে পাবে, তার অ্যাট্রিবিউটস গুলোকে সে ইউজ করতে পারবে। সো ডিটেলসটা দেখতে কেমন? আমরা যদি কোডের দিকে একটু তাকাই তাহলে বুঝবো যে এই জিনিসটাই তো এখানে রাখা আছে, তাই না? এখন একে এক্সিকিউট করবে। সো ডিটেলসটা দেখতে কেমন? সে প্রিন্ট করে লেক্স, সে প্রিন্ট করে সাউন্ড, তাই না? সো লেক্স আসবে হচ্ছে 4, সাউন্ড নট ডিফাইন্ড। সো আমার 1 এবং 2 এর মাঝখানে কিন্তু আউটপুট তাই, যে 1 এবং 2 এর মাঝখানে আমার A1 ডট ডিটেলস কে কল দেওয়া হয়েছে। সো 2 এর পর থেকে যদি আমি দেখি, 2 এর পরে দেখো কি হলো, তোমার ডগ d1 ইজ ইকুয়ালস টু নিউ ডগ, তার মানে কি ডগ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলো, রাইট? ঠিক আছে, ডগ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলো। তারপরে দেখো d1 ডট নেম সিলেক্ট করে দিল। সো এখানে একটা জিনিস তো আমি প্রিটি শিওর, d1 ডট নেম সে এখানে কল দেওয়া হয়েছে, এন্ড পরবর্তীতে আমি দেখতে পারবো আর কি, যে d1 ডট নেম এর মধ্যে এখানে ড্রাইভার কোডে তো কোনো ভুল থাকে না। ড্রাইভার কোডে কোনো ভুল থাকে না। যেটা যেটা লাইন থাকে সবগুলো এক্সিকিউট হয়, তার জন্য আউটপুট আসলে যদি থাকে তাহলে আসে, ঠিক আছে। তো যেহেতু ড্রাইভার কোডের মধ্যে এই লাইনটা এক্সিকিউট হচ্ছে, তার মানে কি আমার কোনো ভুল নাই। সো d1 ডট ঢাকা, সরি d1 ডট নেম, তার মানে হচ্ছে যে আমার যখন একটা অবজেক্ট তৈরি হচ্ছে ডগ ক্লাসের, তার লোকেশনটা কে হোল্ড করতেছে? হোল্ড করতেছে আমার d1, রাইট? তো সেই অবজেক্টটা যদি আমার, ধরে নাও যে এই ঢাকার জন্য অবজেক্টটা যদি আমার রাজশাহী, মেমোরি রাজশাহী লোকেশনে তৈরি হয়, তাহলে যখন আমি d1 ডট নেম লিখতেছি, তার মানে কি রাজশাহী লোকেশনে যাও, একটা নেম নামে ভেরিয়েবল পাবা, তাকে তুমি কারো তার মধ্যে এই চেঞ্জ করো, ভ্যালুটা বসাই পাপি দিবে। বানাও, ঠিক আছে, তাকে তুমি প্যাপি বানাও। সো এখানে বিষয়টা হচ্ছে যে একে তো এক্সিস্ট করতে হবে এখানে, এ যদি এখানে এক্সিস্ট না করে তাহলে কি আমি একে আপডেট করতে পারবো? একে এক্সিস্ট করতে হবে না? হবে। এক্স্যাক্টলি, একে এক্সিস্ট করতে হবে। তা যেহেতু এর নাম আমি চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে, তার মানে সে এক্সিস্ট করে। আর সে এখানে এক্সিস্ট করে মানে কি, অবজেক্টের মধ্যে যদি সে এক্সিস্ট করে, তাহলে অবজেক্টটা তৈরি হয় কাকে দেখে? ক্লাসকে দেখে না? ডিজাইনকে দেখে, ক্লাসের ডিজাইন ক্লাসকে স্ট্রাকচার থেকে দেখে। তৈরি হয় না? তার মানে ক্লাসের হ্যাঁ মধ্যে তার একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসাবে নেম ছিল। সো অবজেক্টটা হ্যাঁ যখন তৈরি হয়েছে, তখন সেই অ্যাট্রিবিউট গুলোকে সে নিজের মধ্যে নিছে, রাইট? বুঝতে সো পেরেছি। এখান থেকে পাইলাম আমি যে ডগ এর একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসাবে আমি নেম পাবো, যেটাকে আমাকে ডিজাইনের মধ্যে দিতে হবে, যাতে করে সেই ডিজাইন দেখে যখন আমার এই রিয়েল লাইফ অবজেক্টটা তৈরি হবে, তারও নেম থাকে, কারণ সে তো ডিজাইন বা স্ট্রাকচারটা থেকেই তৈরি হয়। এন্ড আফটার দ্যাট আমি যখন তাকে ম্যানিপুলেট করব রিয়েল লাইফ অবজেক্টটাকে, তখন আমি নেমকে ম্যানিপুলেট করতে হ্যাঁ, পারতেছি। কেন বাস্তবে যখন পারতেছি? আসবে কারণ তখন। তার মধ্যে হ্যাঁ। নেম আছে। আর তার মধ্যে নেম কেন আছে? কারণ ডিজাইনের মধ্যে ছিল, সে তো যেই ডিজাইন দেখে তৈরি হয়েছে তার মধ্যে থাকলে তো অবজেক্ট ক্রিয়েশনের সময় তার মধ্যে থাকবেই, তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছি। কোনো কনফিউশন? না। ফাইন, ঠিক আছে। আফটার দ্যাট দেখো এখানে, সেটা হচ্ছে তোমার যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন নেম, এখানে প্রিন্ট করছে নেম, তারপরে d1 ডট গেট নেম, ফাইন। d1 ডট গেট নেম কে কল করছে এখানে, এন্ড আউটপুটের দিকে যদি আমরা তাকাই এই লাইনটার, দেখো নেম আছে হচ্ছে তোমার প্যাপি। সো
সো নেমের মধ্যে প্যাপি আসতেছে, এটা কোথা থেকে আসতেছে? এটা আসতেছে হচ্ছে আমার এই জায়গাটা থেকে, এই মেথড কলিংটা থেকে, তাই না? মেথড কলিং এর যে গেট নেমের ওখানে দেওয়া ছিল ওখান থেকে আসছে। আচ্ছা, এখন তুমি আমাকে একটা জিনিস বলো যে প্রিন্টের ভিতরে একটা স্ট্রিং এর সাথে আমি একটা মেথডকে কনক্যাটেনেট করতেছি, একটা স্ট্রিং এর সাথে কি আমি একটা মেথডকে কনক্যাটেনেট করতে পারি? না, স্ট্রিং এর সাথে করা যায় পারি না। না। একটা স্ট্রিং এর সাথে একটা স্ট্রিং কেই কনক্যাটেনেট করি, তার মানে কি হ্যাঁ এখানে হ্যাঁ একটা স্ট্রিং এসে বসে যায় না? আমরা বুঝতে পারতেছি না যে এখানে নিশ্চয়ই আমার এই মেথডটার ভিতরে একটা রিটার্ন আছে, যে রিটার্নটা যদি একটা স্ট্রিং কে পাঠায় দেয় এখানে, বা একটা ইন্টিজার কে পাঠায় দেয়, বা একটা কিছুকে পাঠায় দেয়, তাহলে আমরা একটা স্ট্রিং এর সাথে একটা হ্যাঁ ইন্টিজার কে আমি কনক্যাটেনেট করতে পারি, হ্যাঁ একটা হ্যাঁ স্ট্রিং এর সাথে একটা স্ট্রিং এর স্ট্রিং কে কনক্যাটেনেট করতে পারি। বেসিক্যালি কনক্যাটেনেশন অলওয়েজ একটা স্ট্রিং এর সাথে স্ট্রিং এরই হয়। তো যখন ইন্টিজারকে হ্যাঁ পাঠাই স্ট্রিং এর সাথে তখন স্ট্রিং এর ইন্টিজারকে হচ্ছে। ফার্স্টে সে স্ট্রিং এ কনভার্ট করে নেয়, তারপর সে দুটো স্ট্রিং কে যোগ করে দেয়। ক্লিয়ার? বুঝতে পেরেছি। হ্যাঁ এখন আমরা একটা কনসেপ্ট পড়ে আসছিলাম, সেই কনসেপ্টটা হচ্ছে তোমার ইনক্যাপসুলেশনের মধ্যে পড়ছিলাম। দ্যাট ইজ আমার একটা যদি ভেরিয়েবল প্রাইভেট থাকে তাহলে তাকে আমি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারি না ড্রাইভার কোড থেকে। সো যে তাকে নিজের ঘর থেকে অ্যাক্সেস করতে পারি ডিরেক্টলি, আমি সরি, যে তাকে নিজের ঘর থেকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে, সো আমি যদি তাকে কল দিই সে ভায়া হয়ে আমার কাজটা করে দেয়, হ্যাঁ হ্যাঁ সে তার মাধ্যমে কাজটা করা হয়। তার মাধ্যমে কাজটা করা হয়, তাই না বিষয়টা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো বুঝতে এখানে পেরেছি। যেহেতু আমার d1.getName কে কল দিয়ে নামটা নিয়ে আসা হয়েছে, যদিও এখানে বলা নাই যে নেমটা আমার প্রাইভেট ভেরিয়েবল, ঠিক আছে, বাট হ্যাঁ হ্যাঁ জিনিসটা কি আমার, তুমি ভাবতে পারো যে নেমটা তাহলে আমার প্রাইভেট ভেরিয়েবল হইতে পারে, ঠিক আছে। কিন্তু নেমটা যদি আমার প্রাইভেট ভেরিয়েবল হইতো তাহলে কি আমি তার উপরের লাইনে d1.name তার ভ্যালুটাকে ডিরেক্টলি চেঞ্জ করতে পারতাম? না, তখন তো এক্সেস পাওয়া যাইতো না যাইতো না, না? প্রাইভেট হইলে। তার মানে কিন্তু এখানে ভাবার হুম কোনো কারণ নাই যে গেট নেম এখানে ব্যবহার করা হয়েছে মানেই নেমটা আমার এখানে প্রাইভেট ভেরিয়েবল। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ কারণ যদি আমার প্রাইভেট ভেরিয়েবল হইতোই তাহলে কিন্তু d1.name ডিরেক্টলি কিন্তু আমি এই লোকেশনে যে নেমকে অ্যাক্সেস করতে পারতাম না, সে যদি প্রাইভেট হইতো। কারণ আমি যখন নেমকে অ্যাক্সেস করতে চাইতাম সে বলতো তোমার জন্য দরজা বন্ধ, বিকজ আমি তোমাকে নেমকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে দিব না, ঠিক আছে। তখন আমাকে সেট বুঝতে নেম পেরেছি। মেথড দিয়ে কি করতে হইতো, নেমকে অ্যাক্সেস করে তার নামকে চেঞ্জ করতে হইতো, কারণ সেট নেমটা হয়তো পাবলিক বাট নেমটা ছিল প্রাইভেট। সো যেহেতু আমার সেট নেমটা পাবলিক, তার মানে কি আমি যদি তাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে চাইতাম আমার জন্য রাস্তা খোলা থাকতো, আমি এই লোকেশনে ঢুকে সেটাকে অ্যাক্সেস করতে পারতাম। কাকে? সেট নেমকে, নেমকে না, সেট নেমকে। আর সেট নেমের ভিতরে সেট নেম আমার হয়ে নেমকে অ্যাক্সেস করতো। কিভাবে করতো? কে পাবলিক কে প্রাইভেট কোনো যায় আসে না, যারা সেম বাউন্ডারির ভিতরে থাকে সবাই সবাইকে অ্যাক্সেস করতে পারে। বুঝতে পেরেছি। মনে আছে? হ্যাঁ ঠিক আছে। সো যেহেতু d1.getName কে কল করা হয়েছে, সো এখানে নিশ্চয়ই একটা getName নামে আমার একটা মেথড থাকবে। আর getName-এর কাজটা আমি বুঝতে পারতেছি, তার কাজটা কি? তার কাজটা হচ্ছে আমাকে সে সিম্পলি আমার নেমটাকে সে রিটার্ন করে দেয়, তাই না? বুঝতে পেরেছি। ওকে, তারপরে লাইনে দেখো d1.details কে কল দিছে। সো d1.details কে কল দেওয়াতে আমার এখানে লেক্স আসছে 4, সাউন্ড আসছে নট ডিফাইন। সো হ্যাঁ আমি হ্যাঁ কি কোনো ভ্যালুগুলো জায়গায় আসছে। কোথাও, আমি কি কোনো জায়গায় কোথাও তোমার হচ্ছে কোথাও ভ্যালু ভ্যালু অফ 4 বা নট ডিফাইন কি আমি পাস করছি? না, পাস করা হয় নাই। আমি কিন্তু পাস করি নাই, ঠিক আছে। তো যেহেতু পাস হুম করি নাই, আমাদের আগের কনসেপ্ট হইলে আমরা যে জিনিসটা করতাম সেটা হচ্ছে যে ক্লাস ডগ আমি ডিজাইন করা শুরু করছিলাম। সো এই জিনিসটাকে যদি আমাকে পাইতে হয় যে লেক্স ইকুয়ালস টু 4 সাউন্ড ইকুয়ালস টু নট ডিফাইন, আমি যেটা করতে পারতাম সেটা হচ্ছে, আগে হইলে যেটা করতাম সেটা হচ্ছে আমি এখানে যে পাবলিক ইন্টিজার লেগ ইকুয়ালস টু 4 বাই ডিফল্ট সেট করে দিতাম। হুম আর এখানে হচ্ছে এক মিনিট, ওকে, আর এখানে হচ্ছে আমার যে পাবলিক স্ট্রিং তোমার কি ছিল আরেকটা, সাউন্ড, সাউন্ড ইজ ইকুয়ালস টু নট ডিফাইন্ড সেট করে দিতাম। আর তারপরে আমার ডগের ভিতরে আমি একটা ভয়েড মেথড দ্যাট ইজ ডিটেইলস ডিজাইন করতাম, তাই না? এন্ড সেখানে আমি কি তারপর করতাম, ডিজাইন লেগকে করতেন। প্রিন্ট করতাম, সাউন্ডকে প্রিন্ট করতাম। তো এটা যদি আমি করি তাহলে কি হবে, আমার d1 তার নিজের জায়গায় যে ডিটেইলস কে খুঁজে পাইতো ডিরেক্টলি নিজের হিসাবে, এন্ড সে তাকে প্রিন্ট করলেই তোমার মনে করো যে
আমি যদি এর ভিতরে প্রিন্ট দিতাম তোমার লেক্সকে এন্ড সাউন্ডকে, তাহলে আমার কিন্তু এই লাইনগুলো আসতো। কিন্তু তাহলে তো আমাদের আর ইনহেরিটেন্সের কনসেপ্টটা দরকার পড়তো না। ইনহেরিটেন্সের কনসেপ্টটা আমাদেরকে কি দিচ্ছে, কিছু কিছু জিনিস আমার প্যারেন্টসের কাছেই আছে, তা প্যারেন্টসের কাছ থেকেই যদি আমি তাদেরকে নিয়ে নিতে পারি, তাহলে কি আমার নিজের কাছে ডিজাইন করার কোনো দরকার আছে? না নাই। দরকার নাই, তাই না? So, এখন দেখো লেক্স আর সাউন্ড এটা আমার প্যারেন্টসের কাছে আছে না, আছে হ্যাঁ কিনা? আছে। হ্যাঁ। আছে না? প্যারেন্টসের কাছে আছে, ঠিক আছে। এন্ড প্যারেন্টসের কাছে যেহেতু আছে, সো আমি যদি তোমার এখন এই কাজটা করি, এটা না করে আমি যদি এটা করি যে ক্লাস আমার ডগ বলে দেই যে এক্সটেন্স কাকে করে, এক্সটেন্সে সে আমার এনিম্যালকে অ্যাক্সেস করে, সরি এক্সটেন্ড করে, তাহলে বিষয়টা কি হচ্ছে? তাহলে বিষয়টা আবার এরকম হয়ে দাঁড়ায় না যে আমার যখন ডগটা তৈরি হয়েছিল তখন রাজশাহী লোকেশনটা সে ফার্স্টে নিছে, এন্ড ফার্স্টে সে তোমার মনে করো যে তার নিজের কাছ থেকে নেম, আমরা তো জানলাম নেম থাকবে, তার নিজের কাছ থেকে সে নেম নিছে, নেওয়ার পরে তার ধরে নাও কোনো কনস্ট্রাক্টর নাই, মানে তার বাই ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয়েছে। বাই ডিফল্ট কনস্ট্রাক্টরই হোক আর আমাদের নিজের বানানো কনস্ট্রাক্টরই হোক, তার ফার্স্ট লাইন কি হয়? ফার্স্ট লাইন কি সুপার কল যায় না? ফার্স্ট লাইন সুপার কল দেওয়া মানে কি? সুপার কল দেওয়া মানে হচ্ছে অ্যানিমেল ক্লাসের, সরি প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল দিয়ে দেওয়া, তাই না? প্যারেন্ট ক্লাসে। এক্স্যাক্টলি, প্যারেন্ট ক্লাসে যখন তুমি কনস্ট্রাক্টরকে কল দিচ্ছ তখন আলটিমেটলি সে যে যেটা করে আর কি, সে প্যারেন্টস এর কাছে যায়। অবজেক্ট ক্রিয়েশনে যেভাবে কাজ হয় না, যে সে ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে রান দেয়, রান দিয়ে এনে রাখে, এন্ড তারপরে কনস্ট্রাক্টরকে রান দেয়, রান দেওয়ার পরে সে বলে যে ফাইন আমার অবজেক্ট বানানো শেষ। এখানে একটা অবজেক্ট তৈরি হচ্ছে না, বাট এখানে যে জিনিসটা হয় আর কি সেটা হচ্ছে যে সে তার প্যারেন্টস এর কাছে যায়, প্যারেন্টস এর কাছে যে তার ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে রান দেয় প্যারেন্টসে, ঠিক আছে। এন্ড রান দিয়ে নিয়ে এসে কোথায় রাখে? চাইল্ডের কাছে রাখে, কারণ কার অবজেক্ট তৈরি হচ্ছে? চাইল্ডের অবজেক্ট তৈরি হচ্ছে। কনস্ট্রাক্টর কার কল হয়েছে? চাইল্ডের কনস্ট্রাক্টর কল হয়েছে না? হ্যাঁ চাইল্ডের, মানে চাইল্ডের চাইল্ড কনস্ট্রাক্টর ক্লাসে। কল হয়েছে, বাট চাইল্ডের কনস্ট্রাক্টরের মধ্যে ফার্স্ট লাইন অলওয়েজ থাকে যে প্যারেন্টসকে কল দাও। প্যারেন্টসটাকে তুমি যেভাবে অবজেক্ট ক্রিয়েশনের সময় রান করতা, এখন সিমিলারলি রান করবা তুমি, কিন্তু অবজেক্ট ক্রিয়েশনের জন্য যখন তুমি একটা আলাদা জায়গা নিয়ে সেগুলোকে রান করে ওখানে রাখতা, এখন তুমি সেই কাজটা করবা না, কিন্তু এখন তুমি প্যারেন্টসকে কল দিয়ে প্যারেন্টসের ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে রান দিবা, কনস্ট্রাক্টরকে রান দিবা, দিয়ে কি করবা? সেই জিনিসগুলোকে নিয়ে এসে তার মেথডস এন্ড এভরিথিং কে নিয়ে এসে তুমি নিজের মধ্যে চাইল্ডের মধ্যে স্টোর করে রেখে দাও, চাইল্ডের নিজস্ব প্রপার্টি অনুযায়ী। ক্লিয়ার? সো এই প্রপার্টি গুলো কেমন প্রপার্টি? এগুলো হচ্ছে আমার, এটা হচ্ছে আমার প্যারেন্ট ইনহেরিটেড প্রপার্টি, তাই না? বুঝতে পেরেছি। হ্যাঁ। তো প্যারেন্টস থেকে ইনহেরিট করে আমি নিয়ে আসতেছি, তো এই প্রপার্টি গুলো কি প্যারেন্টস এর প্রপার্টি নাকি এখন আমার নিজের প্রপার্টি? আমি যখন প্যারেন্টস এর প্রপার্টি গুলো নিজের মধ্যে নিয়ে এসে রাখতেছি, তো এটা কি আমার বাউন্ডারির মধ্যে এসে বসতেছে না, আমার কাছে নিয়ে আসতেছি না আমি? হ্যাঁ সো এখন কি বাউন্ডারির এগুলো মধ্যে আমার আসতেছে। প্রপার্টি হয়ে যাচ্ছে না? হইতে পারে এগুলো প্যারেন্টস ইনহেরিটেড প্রপার্টি, বাট প্রপার্টি গুলো কি আমার প্রপার্টি না? আমার প্রপার্টি। এক্স্যাক্টলি, ঠিক আছে। সো এখানে তোমার নট ডিফাইন্ড এখানে চলে আসতেছে, ঠিক আছে। এন্ড আফটার দ্যাট কনস্ট্রাক্টর যেহেতু প্যারেন্টস এর নাই, প্যারেন্টস এর কনস্ট্রাক্টর বাই ডিফল্টে রান হবে, প্যারেন্টের কনস্ট্রাক্টর বাই ডিফল্টে রান হওয়া শেষ, ঠিক আছে। প্যারেন্টস এর যেগুলো তোমার মেথডস আছে সেগুলোকেও সে কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে। আমার অবজেক্ট ক্রিয়েশনের মতো প্যারেন্টের আমার সব পুরাটা রান করা শেষ। প্যারেন্টটা যখন রান করা শেষ হয়ে গেল, আমি কোন লাইনে ব্যাক করে আসলাম? নিজের কনস্ট্রাক্টরেই ব্যাক করে আসছি না? কারণ ওই নিজের লাইনে ব্যাক করে কনস্ট্রাক্টরকে যে আসা রান হয়েছে। দিচ্ছিলাম, নিজের কনস্ট্রাক্টরের ফার্স্ট লাইনই ছিল প্যারেন্টটাকে আগে রান করে আসো। প্যারেন্টটাকে রান করে আসার পরে আমার যদি নিজের লাইন থাকতো, আমাকে সেগুলোকে রান করতে হবে না নিজের কনস্ট্রাক্টরে? কিন্তু যেহেতু এখানে তোমার বাই ডিফল্ট কনস্ট্রাক্টর তোমার নিজেরই কল হচ্ছে, তার মানে কি তোমার নিজেরও তো কোনো লাইন নাই। সো এখানে তোমার বাই ডিফল্ট কনস্ট্রাক্টরটা দেখতে অনেকটা এরকম, তাই না? বুঝতে যে পেরেছি। হ্যাঁ। তোমার শুধুমাত্র সে প্যারেন্টস এর কনস্ট্রাক্টরকে রান দিবে, সেটা রান করে সে যখন এখানে ব্যাক করে আসতেছে, তারপরে তো নিজের কোনো লাইন নাই, সো আলটিমেটলি কনস্ট্রাক্টর রান হওয়া শেষ। সো দিস ওয়ে তোমার অবজেক্টটা বানানো ডান, ঠিক আছে। তারপরে ডি1 কাকে রিফার করবে?
D1 আমার রেফার করবে রাজশাহীকে। ঠিক আছে, তাহলে এখন যদি আমি D1 লোকেশনে যাই, আমি এই অবজেক্টটার অ্যাট্রিবিউটস গুলো অনুযায়ী আমি বলতে পারি এই প্রত্যেকটা অ্যাট্রিবিউটস তার নিজের অ্যাট্রিবিউটস, কিন্তু আমাদের বোঝার স্বার্থে আমরা জিনিসটাকে এভাবে বললে বেটার হয়। সেটা হচ্ছে যে এটা হচ্ছে তার ওন বা সেলফ প্রপার্টিজ, এন্ড এটা হচ্ছে তার প্যারেন্ট ইনহেরিটেড প্রপার্টি। যখন তুমি ইনহেরিট করে নিয়ে আসতেছো, প্যারেন্টের অবজেক্ট ক্রিয়েট হচ্ছে কি হয় নাই বা আগে হয়েছিল কি হয় নাই, তার সাথে কিন্তু এগুলোর কোনো স্বাদ নাই। হ্যাঁ হ্যাঁ, ওটার উপর একটা প্রভাব নাই। ক্লিয়ার? হ্যাঁ। তো যখন তুমি তোমার মনে করো যে লাইক এখানে আমরা দেখছিলাম অবজেক্ট আমি বানানোর সময় দেখবো আর কি, যখন আমরা ডিজাইন করব যে গেট নেম নামেও তার একটা নিজের মেথড থাকবে, যেটা হচ্ছে এখানে কল করা হয়েছিল, এটা তো প্যারেন্ট থেকে পাইনি, সেটা রান হচ্ছে মানে তার নিজের কাছ থেকে পাইছে সে। ঠিক আছে, সো যখন হচ্ছে আমরা d1.details কল দিচ্ছি, সে ফার্স্টে কি করবে, রাজশাহী ডিটেলস কে কল দাও, সে ফার্স্টে রাজশাহীতে যাবে, যে ফার্স্টে সে ওনের মধ্যে খুঁজবে যে আমার নিজের কাছে যে অ্যাট্রিবিউটস গুলো আমি নিজের অবজেক্ট থেকে পাইছি, ডিরেক্টলি পাইছি, সেগুলোর মধ্যে কি আমার ডিটেলস নামে কোনো মেথড আছে কিনা। যখন সে পাচ্ছে না, তখন সে তার যে বাকি প্রপার্টি যেগুলো সে প্যারেন্ট থেকে ইনহেরিট করে নিয়ে আসছে, সে সেগুলোর মধ্যে খুঁজবে সেখানে আছে নাকি। সে দেখলো যে হ্যাঁ সেখানে আছে, তো তখন সে এটাকে রান দিবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি। তো ওখান থেকে দেখো আমার এই লেক্স ফর আর সাউন্ড নট ডিফাইন্ড আসছে। কোনো কনফিউশন? না, কনফিউশন নাই। আচ্ছা ফাইন। তারপরে 4 নাম্বার লাইনটা হচ্ছে এই যে 4 নাম্বার, ঠিক আছে, এন্ড তারপরে 4 এবং 5 এর মাঝখানে কাকে কল দেওয়া হয়েছে, d1.update sound। ঠিক আছে, তো আমি আমার এনিম্যাল ক্লাসটাকে মানে প্যারেন্ট ক্লাসটাকে কিন্তু দেখেই বুঝতে পারতেছি যে আপডেট সাউন্ড নামে কিন্তু ওখানে আমার কিছু নাই, আছে? না, নাই। নাই। তার মানে আপডেট সাউন্ডটা কি আমার নিজের একটা ওন ইনস্ট্যান্স মেথড হবে। তো আমি যখন ডিজাইন করব তখন আমার সরি আমি যখন ডিজাইন করতেছি তখন বেসিক্যালি জিনিসটা কি হচ্ছে, তখন আমার নিজের মধ্যেই একটা আপডেট ডিটেইলস নামে একটা মেথড থাকতে হবে, রাইট? তাই না? বুঝতে পেরেছি। আচ্ছা একটা মিনিট ওয়েট করো, জাস্ট আ মিনিট। আচ্ছা। আচ্ছা এটা আমি রেকর্ড করতে চাইছিলাম, বাট তোমার ফুল এক্সপ্লেনেশনের টাইমে রেকর্ডিংটা হয় নাই, আমি পজ করে রাখছিলাম। সমস্যা নাই, আমি সলভটা থেকে তোমাকে আমি সলভটা করে দিচ্ছি, সলভটা রেকর্ডিং এর মধ্যে থাকবে, সো আফটার দ্যাট তুমি এই সলভটা দেখতে পারবে পরবর্তীতে যদি সমস্যা হয়। ঠিক আছে, কোড কিন্তু বেসিক্যালি সলভ করে দেওয়া উচিত না, আমি তোমাকে কোড যখন সলভ করে দিব তখনও তোমাকে আমি একটু সুডো কোড আকারেই দেখায় দেওয়ার ট্রাই করব, ফুললি জিনিসটা দিব না। আর তোমাকে আমি পুরো জিনিসটাকে কিভাবে পড়তে হবে, কিভাবে বুঝতে হবে, কিভাবে বুঝবো আমি যে জিনিসগুলো কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কি কি আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল নতুন লাগতেছে, কি কি লাগতেছে না, প্রত্যেকটা জিনিস আমি তোমাকে এতক্ষণ ধরে বুঝাই দিলাম। বাট আনফরচুনেটলি রেকর্ডিংটা না অন করার জন্য রেকর্ডিং এর মধ্যে জিনিসটা নাই। ঠিক আছে, বাট নো ওয়ারিজ, তুমি আই থিংক বুঝতে পারছো। ঠিক আছে, সো আমি এখন তাইলে তোমার কোডটাকে কিভাবে পড়তে হয়, কিভাবে জিনিসগুলো বের করতে হয় আমরা বুঝতে পারছি। এখন আমরা একটু সলভের দিকে দেখি। ঠিক আছে, সো তোমার ক্রিকেট টুর্নামেন্ট এক্সচেঞ্জ টুর্নামেন্ট, সো এটা করার জন্য কি হচ্ছে, সে নেমকে অটোমেটিক্যালি নিজের মধ্যে ইনহেরিট করে ফেলবে যখন একটা অবজেক্ট তার তৈরি হবে। এন্ড এই দুইটা তোমার এখানে কি আছে, দুইটা কনস্ট্রাক্টর আছে, ঠিক আছে, বাট একটা অবজেক্ট ক্রিয়েশনের টাইমেও কনস্ট্রাক্টর কয়টা কল হয়, একটাই কল হয় না? হ্যাঁ, একটাই কল হয়। একটাই কল হয়। আর আমরা কি জানি যে আমাদের যদি নিজের কোনো কনস্ট্রাক্টর থাকে, তাহলে সেই কনস্ট্রাক্টরের যখন আমি অবজেক্ট সরি যখন হচ্ছে আমি প্যারেন্ট চাইল্ড নিয়ে ডিল করব, তখন আমার চাইল্ডের ফার্স্ট লাইনে কে কল হয়, আমার চাইল্ডের ফার্স্ট লাইনে আমার ইয়েই কল হয় না, আমার লাইক প্যারেন্টের কনস্ট্রাক্টরই কল হয় না, সুপারই কল হয় না। তো হ্যাঁ। প্যারেন্টের যে সুপারটা কল হবে, সেও তো যে তার ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে রান দিবে, তার কনস্ট্রাক্টর গুলোকে রান দিবে, বাট এখানে কি তার দুইটা কনস্ট্রাক্টরকে সে রান দিবে, নাকি সে কনস্ট্রাক্টর অলওয়েজ একটাই রান হয়? একটাই রান হবে। একটাই রান হয়, একটাই রান হবে। ঠিক আছে, তো এখন যেহেতু দুইটা কনস্ট্রাক্টর আছে, তো আমাকে তাহলে আমি যখন আমার কনস্ট্রাক্টর ডিজাইন করব এখানে, সেই কনস্ট্রাক্টরের ভিতরে কি বলে দিতে হবে না যে প্যারেন্টস এর কোন কনস্ট্রাক্টরটাকে তুমি যে রান দিবা? বুঝতে পারলা আমি কি বললাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। লাইক যখন দেখো, যখন হচ্ছে আমার এই যে লাইনটা ফার্স্ট লাইনটা লাইক CT1 ইজ ইকুয়ালস টু নিউ ক্রিকেট টুর্নামেন্ট, যখন এই অবজেক্টটা তৈরি হচ্ছে,
ঠিক আছে। সো এই অবজেক্টটা তৈরি হওয়ার পরে ডিটেলস দেখে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে তার নেম আসছে ডিফল্ট, and number of teams আসছে 0, টাইপ আসছে নো টাইপ। সো নাম্বার অফ টিমস এন্ড টাইপ এগুলো তো আমার প্যারেন্টস এর মধ্যে নাই, যেহেতু নাই তার মানে কি নাম্বার অফ টিমস আমি ধরে নাও এটা নাম দিলাম হচ্ছে টিম নাম্বার, ঠিক আছে। এন্ড তোমার আরেকটা হচ্ছে টাইপ, দিলাম হচ্ছে টাইপ। এই ভেরিয়েবল দুইটা হচ্ছে আমার নিজের ইনস্ট্যান্স ভেরিয়েবল, দ্যাট ইজ ক্রিকেট টুর্নামেন্ট ক্লাসের, কারণ এগুলো তো প্যারেন্টের মধ্যে নাই, আমি তো প্যারেন্ট থেকে পাবো না। সো এদেরকে আমাকে কোথা থেকে পাইতে হবে? নিজের কাছ থেকে, নিজের ডিজাইন থেকেই পাইতে হবে, নিজের মধ্যে ডিজাইন করে নিতে হবে। তাই না? হ্যাঁ ঠিক আছে, নিজের ডিজাইন থেকে পাইতে হবে, ঠিক আছে। সো এখানে দেখো যে এখানে যে আমি অবজেক্টটাকে ক্রিয়েট করতেছি, পরে আমি ওই সেম ক্লাসে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছি, জিনিস পাস করছি, তার মানে কি এখানে কনস্ট্রাক্টর ওভারলোডিং হবে কি হবে না? ওভারলোডিং হবে। তো যখন কনস্ট্রাক্টর ওভারলোডিং হয় তখন আমার ডিফল্ট কনস্ট্রাক্টরকেও ডিজাইন করে দিতে হয় না? হুম করতে হয় না? So, এখানে আমার হ্যাঁ হয়। ডিফল্ট কনস্ট্রাক্টরকে আমি দেখো এখানে সুডো টাইপ কোড লিখলাম, লাইক এটার টাইপটা কি আমি তোমাকে বলে দেইনি, এটার টাইপটা কি আমি তোমাকে বলে দেইনি, বাট তুমি তো পড়ে বুঝতেছো যে আমার টিম হ্যাঁ নাম্বার সেটা এখানে কি লিখতে হবে, এটা ডেটা টাইপ কি হ্যাঁ লিখতে হবে, ঠিক আছে, ফাইন। সো তারপরে যদি আমি দেখি সেটা হচ্ছে যে তোমার লাইক কনস্ট্রাক্টর যখন আমি নিজে ডিফাইন করব তখন নিজের কনস্ট্রাক্টর কিভাবে ডিফাইন করি? পাবলিক, তারপরে কি কোনো রিটার্ন টাইপ হয়? না হয় না, রিটার্ন রিটার্ন টাইপ টাইপ হয় না। এক্স্যাক্টলি কোনো রিটার্ন টাইপ হয় না, ঠিক আছে। সো ডিরেক্টলি এখানে আমার হবে হচ্ছে ক্রিকেট আন্ডারস্কোর টুর্নামেন্ট, ঠিক আছে। হুম যেহেতু এখানে আমি কিছু পাস করি নাই তার মানে এখানে আমার ডিফল্ট কনস্ট্রাক্টরটা আমি ডিজাইন করতেছি, তাই না? তার মানে আমার কোনো আর্গুমেন্ট পাস হচ্ছে না, কোনো প্যারামিটার থাকবে না তাদেরকে রিসিভ করার জন্য, ঠিক আছে। শুরু করলাম। সো এই কনস্ট্রাক্টরের ফার্স্ট লাইনটা কি হবে আমাকে বলো তো? চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরের ফার্স্ট লাইন কি হয়? সে কাকে কল দেয়? অ্যাট্রিবিউট, চাইল্ড ক্লাসে যে অ্যাট্রিবিউট গুলো আছে। অ্যাট্রিবিউটস গুলোকে কল দেয় নাকি সে প্যারেন্টকে কল দেয়? অ্যাট্রিবিউট মানে ইয়া আমার বলে যে কনস্ট্রাক্ট ভ্যারিয়েবল গুলো নাম দিয়ে চাইল্ড না কনস্ট্রাক্টরের অবজেক্ট হবে। চাইল্ড কনস্ট্রাক্টরের ফার্স্ট লাইন অলওয়েজ কি হয়? চাইল্ড কনস্ট্রাক্টরের প্যারেন্টকে কল দেয়। প্যারেন্টকে কল দেয়। প্যারেন্টকে আমরা কিসের মাধ্যমে কল দেই? সুপারের মাধ্যমে কল দেই না? হুম তার মানে চাইল্ডের ফার্স্ট লাইনটা কি হয়? অলওয়েজ চাইল্ড কনস্ট্রাক্টরের ফার্স্ট লাইন অলওয়েজই কি হয়? প্যারেন্টের হ্যাঁ, পাবলিক কনস্ট্রাক্টরকে কল হয়। সুপার তারপর প্যারেন্টের ক্লাসের নাম। প্যারেন্টের ক্লাসের নাম আমাদেরকে লিখতে হয় না, আমরা যখন সুপার লিখি সে বুঝে নেয় যে প্যারেন্টকে আচ্ছা কল দেওয়া হচ্ছে। হুম তখন আমি যে প্যারেন্টের ইনস্ট্যান্স ভেরিয়েবলকে রান দিয়ে নিজের মধ্যে এনে রেখে দেই প্যারেন্টস ইনহেরিটেড প্রপার্টি হিসাবে আমার নিজের ঘরের মধ্যে যেখানে আমার অবজেক্টটা তৈরি হবে, ঠিক আছে। এন্ড তার কনস্ট্রাক্টরটাকে রান দিয়ে যদি তাদের ভ্যালু চেঞ্জ করতে হবে কিছু করতে হয় সেই কাজগুলো তখন হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছি। জি সো যখন আমি বাই ডিফল্ট কনস্ট্রাক্টরকে ডিজাইনও করি না তখনও বেসিক্যালি হুম কি হয়? ফার্স্ট লাইনে সে প্যারেন্টের কনস্ট্রাক্টরকে বাই ডিফল্টে কল দিয়ে দেয়। সো প্যারেন্টের যেহেতু আমি ডিজাইন করি নাই, ঠিক আছে। হুম সো আমার যদি আমি তোমার মনে করো যে সুপার শুধু সুপার লিখি এভাবে, তার মানে কি এখানে কি আমি কিছু পাস করছি? না, কিছু পাস না করা মানে কি ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল দাও না? ডিফল্ট কনস্ট্রাক্টর হবে। ডিফল্ট কনস্ট্রাক্টর হবে, এক্স্যাক্টলি। সো আমি সুপার হুম লিখে অলমোস্ট প্যারেন্টস এর কনস্ট্রাক্টরকেই কল দিচ্ছি। এখন যদি প্যারেন্টস এর কোনো একটা আমার লাইক আর্গুমেন্ট সহ কনস্ট্রাক্টরকে কল দিতে হয়, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরকে কল দিতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এখানে আর্গুমেন্ট পাস করে দিতে হবে। কিন্তু হুম যখন আমার কনস্ট্রাক্টরটা ডিফল্ট কনস্ট্রাক্টর হবে তখন আমার কলটা কেমন হয়? এরকম হয়, তাই না? বুঝতে পেরেছি। হ্যাঁ যদি আমার নিজের বাই ডিফল্ট কনস্ট্রাক্টর আমি ডিজাইন না করতাম, স্টিল যদি আমি প্যারেন্টের কারো কোনো প্যারেন্টের চাইল্ড হয় তাহলে তার ভিতরটা দেখতে কিন্তু এমনই হয়, ঠিক আছে। যে সে যে ফার্স্টে কি করবে? সে ফার্স্টে সে হচ্ছে প্যারেন্টের ডিফল্ট কনস্ট্রাক্টরকে রান দিবে, রান দেওয়ার পর সে আবার ব্যাক করে নিজের কাছে আসবে, এসে তার লাইনগুলোকে রান দিবে। বাট ডিফল্ট কনস্ট্রাক্টরে তো আর কোনো লাইন থাকে না, তাই না? মোস্টলি যখন আমরা ডিজাইন করি না, জি তাই না? বুঝতে বিষয়টা পেরেছি। বুঝতে পারছো? হ্যাঁ
ঠিক আছে। সো অলওয়েজ আমার কনস্ট্রাক্টরের ফার্স্ট লাইন হয় হচ্ছে প্যারেন্টস এর কনস্ট্রাক্টরকে কল দিব। এখন প্যারেন্টস এর ডিফল্ট কনস্ট্রাক্টর হতে পারে সেটা, অথবা সেটা হ্যাঁ প্যারেন্টস এর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হতে পারে। তো আমার হ্যাঁ প্যারেন্টের কিন্তু দুইটা কনস্ট্রাক্টরই আছে, ডিফল্ট কনস্ট্রাক্টরও আছে, প্যারামিটারাইজ প্যারামিটার কনস্ট্রাক্টরও কনস্ট্রাক্টর আছে। আছে। এখন আমার এই পার্টিকুলারের জন্য কোনটা লাগতেছে আমাকে সেটা দেখতে হবে। ঠিক আছে। সো দেখো, যখন আমি নিজের ডিফল্ট কনস্ট্রাক্টরকে দিয়ে অবজেক্টটাকে ক্রিয়েট করি, তারপরে দেখো আমার ডিটেইলসে কি আসে, ডিফল্ট আসতেছে এন্ড হুম তোমার বাকি জিরো আর টাইপ আসতেছে নো টাইপ। ঠিক আছে। তার মানে এটা কি দেখো, প্যারেন্টের যে আমার ডিফল্ট কনস্ট্রাক্টর আছে সেখান থেকে কি তার নামটা ডিফল্ট সেট হয় না? হ্যাঁ এই যে আমার একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল যেটা সে প্যারেন্ট থেকে ইনহেরিট করে নেয়, তো যখন সে প্যারেন্ট থেকে ইনহেরিট করতে যায় এই লাইনটা থেকে, তখন ফার্স্টে যখন সে নেমকে নিজের মধ্যে ঢুকায় ফেলে, তখন নেমটা কি থাকে, নাল থাকে। তারপরে যখন সে কনস্ট্রাক্টরকে কল দেয় তখনই তো সে ডিফল্ট হয়, রাইট? হুম ঠিক আছে। তো যেহেতু আমার এখানে ভ্যালুটা ডিফল্ট আসছে, তার মানে কি এই লাইনের কনস্ট্রাক্টরটা কল হবে না এই বাই ডিফল্ট কনস্ট্রাক্টরটা প্যারেন্টসের? হ্যাঁ তো প্যারেন্টের যদি বাই ডিফল্ট কনস্ট্রাক্টরটা কল হয়, তার মানে কি আমার সুপারের ভিতরে আমি কিছু পাস করতেছি না, তার মানে এই কনস্ট্রাক্টরটা রান হচ্ছে। ক্লিয়ার? জি ক্লিয়ার। সো আমার ফার্স্ট লাইনটা হয় হচ্ছে এটা। ঠিক আছে। এখন এখান থেকে ব্যাক করে আসার পরে আমি কি করতেছি, আমার টিম নেম যেটা আছে, টিম নাম্বারের ভ্যালু কত, 0 আসছিল। ঠিক আছে। তো আমি যদি এটাকে এভাবে জাস্ট খালি ডিফাইন করে দেই ইন্টিজার হিসাবে, অটোমেটিক্যালি তার মধ্যে 0 বসে যায়, বাট স্টিল আমি এখানে 0 বসাই দিলাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে। হুম বাট টাইপটা তো নো টাইপ অটোমেটিক্যালি বসবে না। টাইপটা যদি আমরা এভাবেই রাখতাম আমি, তাহলে টাইপটা কি বসতো, নাল বসতো, তাই না, অ্যাজ এন একটা হ্যাঁ স্ট্রিং। বুঝতে। ঠিক আছে। তো আমাকে টাইপটাকে এখানে ইকুয়ালস টু নো টাইপ বসায় দিতে হবে। ক্লিয়ার? হুম হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ সো ইফ উই ডিজাইন ইট লাইক দিস, দেন আমার এই লাইনটা কাজ করতেছে, এই লাইনটা কাজ করবে। আমি কিন্তু ভিজুয়ালাইজ করে নিচ্ছি যে কাজ করতেছে কি করতেছে না, কিভাবে হচ্ছে কিভাবে হচ্ছে না। ঠিক আছে। এখন এই লাইনটা কাজ করার পরে এই লাইনটাকে কাজ করার জন্য তো ডিটেলস মেথডটাকে এক্সিস্ট করতে হবে। ডিটেলস মেথডটা তো আমার হুম মধ্যে নাই, প্যারেন্টস এর মধ্যে নাই। তার মানে কি সে কোথা থেকে রান হয়, নিজের কাছ থেকে রান হয়। তার মানে তার নিজের মধ্যেই ডিটেলস নামে একটা মেথড থাকবে, তাই না? বুঝতে পারছি। জি ঠিক আছে। তো ডিটেলস মেথডটা তোমার কেমন মেথড, তার কি রিটার্ন টাইপ হবে কি হবে না, এটা কি ভয়েড মেথড? ডিটেলস মেথড। এই যে ct1 ডট ডিটেলস, এই যে মেথডটা, এটা কি ভয়েড মেথড? না না এটা ভয়েড মেথড, রিটার্ন টাইপ হবে না। কিভাবে বুঝলে এটা ভয়েড রিটার্ন টাইপ মেথড? ভয়েড হবে। এটা কিভাবে বুঝলে এটা ভয়েড হবে? কারণ ওই যে কিছু রিটার্ন করে না, মানে ওই যে সেপারেটরটা দেওয়া তার আগে এটা কল দেওয়া হয়েছে, তাহলে সেপারেটর আচ্ছা আগে প্রিন্ট ফাইন, হয়েছে যে আচ্ছা ফাইন, নেম হয়েছে, টিম হয়েছে, টাইপ হয়েছে, তো এখানে আচ্ছা মানে ফাইন, কিছু রিটার্ন করতেছে না। ফাইন। লেট মি সে, এখানে সেপারেটরটা হচ্ছে এই যে সেপারেটরটা, রাইট? এই সেপারেটরটা হচ্ছে এই হুম সেপারেটরটা। এই সেপারেটরের উপরে যেই লাইনগুলো প্রিন্টে আসছে, এই যে এই জিনিসগুলো, এগুলো কোথায় থেকে আসছে? এগুলো আমার ডিটেইল মেথডের ভিতর থেকে আসছে, তাই তো? হুম তাই না? So, এই যে তোমার হ্যাঁ ডিটেইল মেথডটা, সেটা কার ভিতরে, সেটা প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে না? হ্যাঁ প্রিন্ট তো স্টেটমেন্টের বেসিক্যালি ভিতরে সে না, প্রিন্ট কি যেটা হয়েছে এক্সিকিউট ওটাতে। করতেছে, সে এই লাইনটা এক্সিকিউট করতেছে, সেটা হচ্ছে প্রিন্ট করো। কাকে প্রিন্ট করব, আমার ভিতরে যে আছে তাকে প্রিন্ট করো। তো তার হুম ভিতরে তো একটা মেথড, তুমি কি ডিরেক্টলি হ্যাঁ মেথডটাকে তাহলে প্রিন্ট মেথড করতে তো পারো? প্রিন্ট করা যাবে না, এই জন্য এটা একটা রিটার্ন টাইপ থাকবে, মানে যেটা রিটার্ন করবে সেটা প্রিন্ট হবে। এক্স্যাক্টলি, তা সেটাই তো তোমার আনসার, যেটা তুমি এখন বললা। তাহলে একটু আগে কেন বলছিলা যেটা রিটার্ন করবে না, এটা একটা ভয়েড মেথড হবে? বুঝে আনসার করতে হবে, বুঝে না আনসার করলে তো তুমি ভুল করবা। বুঝতে পেরেছি। So basically these things are very easy. First read the question very carefully, and after হুম, that try to answer. জি Please don't answer in a rush. আগে পড়ো, don't হুম be excited. আগে পড়ো, তারপরে বোঝো, and after that try to answer. So এর রিটার্ন টাইপ হবে, রিটার্ন টাইপটা কি হবে, একটা স্ট্রিং হবে, তাই তো? তাই না? জি এটা রিটার্ন টাইপ হবে স্ট্রিং। স্ট্রিং, সেগুলো কি, এই যে এই স্ট্রিং গুলো, সেই সবগুলোকে একসাথে করে আমাকে রিটার্ন করে দিতে হবে।
যাতে করে সবগুলো এখানে এসে বসে। একটা আমার কি একটা স্ট্রিং। সো বেসিক্যালি কাজটা কি ছিল, প্রিন্ট করো ভিতরে যা আছে তাকে। সো যখন এসে বসতেছে আমার এখানে একটা স্ট্রিং, সো প্রিন্ট করো স্ট্রিং গুলোকে, তখন সেই স্ট্রিং গুলোকে প্রিন্ট করলে এই জিনিসটা আসবে। ঠিক আছে, অলরাইট, ঠিক আছে। সো এখানে প্রিন্ট, তাহলে আমার রিটার্ন স্টেটমেন্ট, সরি, আমার রিটার্ন স্টেটমেন্টটা কেমন হবে এখানে, বা ডিটেইল কি কি রিটার্ন করবে সেই জিনিসগুলো আমি এখানে দেখলাম, এখানে দেখতে এখান থেকে পারছি আমি, বোঝা যাবে কি রিটার্ন এখান থেকে করবে। বোঝা যাবে। কিন্তু একটার উপরে তো ডিসিশন নিব না যে এখানে প্লেন হবে কিনা। এমন হইতে পারে না যে আবার ডিটেলস কে কল দেওয়া হয়েছে কিন্তু সেখানে কিছু ভেরিয়েশন আছে। তো কিছু ভেরিয়েশন থাকা মানে কি মেথডটাই চেঞ্জ করে ফেলবো না, ওখানে আমার কোনো কিছু ম্যানিপুলেশন থাকবে। ইফ এলস এর কিছু থাকতে পারে যদি সিমিলার মেথডকেই কল দেওয়া হয়। এখানে যে ডিটেলস কে কল দেওয়া হয়েছে এখানে কিন্তু সেই ডিটেলস কেই কল দেওয়া হয়েছে। সো আলটিমেটলি এখানে কি, এখানে আমার কোনো ডিফারেন্ট ডিটেলস কে, বা এখানে আমার ডিটেলস এর কোনো ওভারলোডিং হয় নাই, তার মানে একটাকেই কল দেওয়া হয়েছে। সো একটা মেথডকে কল দিলেই যদি ডিফারেন্ট অফ রেজাল্ট আসে, ডিফারেন্স অফ রেজাল্ট আসে, তার মানে কি হচ্ছে যে আমার এই মেথডটার ভিতরে আমাকে কোনো কিছু করে দিতে হবে, কোনো ম্যানিপুলেশন থাকবে। সো ইফ হইলে এটা, এলস হইলে ওইটা, যাতে করে আমার পার্টিকুলার অবজেক্টের জন্য আমি কল দিলে তাকে সেই ডিফারেন্সটা আমার এক্সিকিউটেড হয়, এভিডেন্ট হয়, তাই না? বাট এখানে আমার বোথ অফ দ্য ডিটেলসে আমি দেখতে পাচ্ছি যে সে বেসিক্যালি আমার নেমটাকে প্রিন্ট করতেছে, নাম্বার অফ টিম প্রিন্ট করতেছে, টাইপ প্রিন্ট করতেছে। সো বেসিক্যালি এখানে জাস্ট খালি আমার রিটার্ন স্টেটমেন্টের মধ্যে আমার এই জিনিসটাই হবে যে নেম এটা, নাম্বার অফ টিমস এটা, টাইপ হচ্ছে এটা। ঠিক আছে, ফাইন। সো এই জিনিসটা এভাবে ডিজাইন করে নিবা। বুঝতে পারতেছো জিনিসটা? জি, বুঝতে পেরেছি। এই পার্টটা করে ফেলতে পারবা না নিজে? হুম। যদি না পারো আমাকে পারবো। বলবা, আমি তোমাকে দেখাই দিব। ঠিক আচ্ছা। আছে, যদি একবারই না পারো তাহলে আমাকে বলবো, আমি তোমাকে দেখাই দেবো, টাইম অনেক শর্ট। হুম। ঠিক আছে, দেখাই দেবো যদি হ্যাঁ। একবারই না পারো। বাট বিষয়টা হচ্ছে ট্রাই করা উচিত, ট্রাই করিও। অলরাইট। জি। বাট যদি না পারো আমাকে জানাইও যে আমি পারি নাই। ঠিক আছে, জি, বুঝতে পেরেছি। মিউট চলে যায়ও না, আমাকে জানাইও যে আমি ট্রাই হ্যাঁ, হ্যাঁ। করছিলাম, পারি নাই, হয় নাই। ঠিক আছে, ফাইন, গেল। তা এই অবজেক্টটার জন্য যদি আমরা দেখি আর কি, পরেরটা যেটা আমরা অলরেডি এক্সপ্লেইন করে আসছিলাম বাট আরেকবার বলি, সেটা হচ্ছে এখানে পাস করছিলাম তিনটা আর্গুমেন্ট, আইপিএল, 10, টি20। সো অবজেক্টটা ক্রিয়েশনের টাইমে তিনটা আর্গুমেন্ট পাস হয়। ঠিক আছে, এখন আইপিএল কি ছিল, 10 কি ছিল, টি20 কি ছিল, ফার্স্টে আমরা বুঝতেছিলাম না যেগুলা কি। পরে যখন আমি ডিটেলস দেখলাম তখন বুঝতেছি যে নেমের মধ্যে আসছে আইপিএল, টিম আসছে হচ্ছে 10, এন্ড টাইপ আসছে টি20। তার মানে বুঝলাম যখন অবজেক্টটা ক্রিয়েট করা হয়েছিল যাদেরকে আমি পাস করছিলাম আইপিএল, 10 এন্ড টি20, দে আর বেসিক্যালি ওয়াজ নট সামথিং যেটা আমরা বুঝতেছিলাম না, দে রিয়েলি মিন সামথিং। হোয়াট আর দে? আইপিএলটা হচ্ছে নেম, 10টা হচ্ছে নাম্বার অফ টিমস, এন্ড টি20টা হচ্ছে আমার টাইম। সো বেসিক্যালি আমি এই তিনটা জিনিস হিসাবে তাদেরকে পাস করছিলাম এখানে, তাই না? জি। অলরাইট। সো এই কনস্ট্রাক্টরটার জন্য আমাকে কি কনস্ট্রাক্টর আরেকটা ডিজাইন করতে হবে না? জি, আরেকটা ডিজাইন করতে হবে। ঠিক আছে, সো সিমিলার ওয়েতে আমি হ্যাঁ। আরেকটা কনস্ট্রাক্টর ডিজাইন এখানে করব, সেটা হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। ঠিক আছে, এটা তো আগের মতো ব্ল্যাঙ্ক হচ্ছে না। এটার মধ্যে আমার কি থাকবে, এটার মধ্যে হচ্ছে আমার তিনটা প্যারামিটার থাকবে, সেই তিনটা আর্গুমেন্টকে রিসিভ করার জন্য। ফার্স্টেরটা কি একটা স্ট্রিং, সো আমি শর্টকাটে লিখলাম strs। পরেরটা কি একটা ইন্টিজার, সো আমি লিখলাম int, ধরে নাও যে x। ঠিক আছে, তারপরেরটি কি আরেকটা স্ট্রিং, সো আমি শর্টকাটে লিখলাম str y। বাট লেখার টাইমে তুমি আবার শর্টকাটে লিখিও না এক্সামে, এখানে তোমাকে হুম, ফুল স্ট্রিং। লেখার সময় তো ফুল ফর্ম লিখতে হবে। এক্স্যাক্টলি, ঠিক আছে। সো এর কাজটা কি হয় দেখো, যে এই যে s, ঠিক আছে, এই যে s তুমি যে আইপিএলটা পাস করলা, ঠিক আছে, তুমি যে আইপিএলটা পাস করলা, এই যে তোমার আইপিএলটা তুমি যেটা পাস করলা আইপিএল, এই আইপিএলটা তুমি কি তোমার নিজের কোনো নেম নামে ভেরিয়েবল আছে যার মধ্যে সেভ করতেছো? এটা বুঝতে আমার, পারিনি। তুমি যে আইপিএলটা পাস করলা সেই আইপিএলটার জন্য তোমার নিজের কি নেম নামে কোনো ভেরিয়েবল আছে? আমি কি ক্রিয়েট করছি? করি নাই। কেন করি নাই? কারণ আমার প্যারেন্টই তো আমাকে একটা নেম প্রোভাইড করে, তাহলে আমি নিজে কেন ক্রিয়েট করব, তাই না? হ্যাঁ। ঠিক আছে, সো প্যারেন্টের কাছে আমার যাওয়ার জন্য, প্যারেন্টের কাছে যাওয়ার জন্য ফার্স্ট লাইনে আমার কি করতে হয়, প্যারেন্টকে কল দিতে হয় না?
প্যারেন্টের কনস্ট্রাক্টরকে কল হ্যাঁ দেওয়া লাগে হ্যাঁ কি লাগে না? লাগে না? তো হ্যাঁ লাগবে। এখন দেখো তুমি একটা নেম প্যারেন্টের মধ্যে, প্যারেন্টের এই ভ্যালুটার মধ্যে বসাইতে চাচ্ছ, ঠিক আছে? তাহলে তুমি এখন আমাকে বলো, আগে বাই ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল দিছিলাম, বাট এখন এই যে নামটা তোমার প্যারেন্টের ভেরিয়েবলের মধ্যে তুমি স্টোর করতে চাও, লাইক তুমি এখন যেটা করবা, তোমার নিজের কনস্ট্রাক্টর থেকে ফার্স্টে প্যারেন্টেরটাকে রান করে আসবা, তারপরে তুমি নিজের বাকিগুলোকে রান করবা। সো প্যারেন্টেরটাকে যখন আমি রান করতে যাচ্ছি, ফার্স্ট লাইনে কি হচ্ছে, তোমার নেম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হচ্ছে। তো সেই নেম নামে ভেরিয়েবলটার মধ্যেই আমি এই এস এর মধ্যে যাকে রিসিভ করতেছি, দ্যাট ইজ আইপিএল, তাকে বসাইতে চাচ্ছি না? হুম। তাকে বসাতে চাচ্ছি না? তা আমি যদি এখানে সেইটাকে পাস না করে দেই, তাহলে আমার কি প্যারেন্ট তার ক্রিয়েশনের টাইমে নেমের মধ্যে আইপিএল কে বসাইতে পারবে? না। ক্লিয়ার? জি ক্লিয়ার। কোনো কনফিউশন? কোনো কনফিউশন? না কনফিউশন নেই। সো বেসিক্যালি তাহলে আমাকে এখানে কি করতে হবে, এখানে হচ্ছে আমাকে একটা স্ট্রিং হিসাবে কাকে পাস করতেছি আমি, এই যে সরি এখানে আমি ভুল লিখলাম, এটা তো আমি একটা প্যারেন্টের কনস্ট্রাক্টরকে কল দিচ্ছি, ঠিক আছে? ইটস আ কলিং ফাংশন, কলিং লাইন। সেখানে আমি কি পাস করব, ভ্যালু পাস করব। কোন ভ্যালুটা? এস ভ্যালুটা। এস এর মধ্যে যাকে রিসিভ করছি তাকে আমি এখানে পাস করে দিলাম। সো এখন জিনিসটা কিভাবে কাজ হচ্ছে, যখন এই লাইনটা কল হচ্ছে, সে ফার্স্টে গেল যে প্যারেন্টের তোমার এই নেমের মধ্যে সে নাল বসায় দিয়ে নেমটাকে ক্রিয়েট করছে, ক্রিয়েট করে কোথায় রাখছে, আমার নিচের ইনহেরিটেড ভেরিয়েবল হিসাবে তাকে রাখছে। তারপরে কে রান হবে, এখানে আমি সুপার কাকে কল দিছি, একটা আর্গুমেন্ট সহ কল দিছি না? তাহলে এখন কি আমার উপরের কনস্ট্রাক্টর কল হবে না নিচের কনস্ট্রাক্টর কল হবে? বুঝতে পারতেছো না আমি কি পড়াচ্ছি তোমাকে? নিচে কনস্ট্রাক্টরটা কল হবে। নিচেরটা কল হবে। কেন কল হবে? কারণ আমি এখানে যে ভ্যালুটা পাস করছি, নিচেরটা সে রিসিভ করবে, ঠিক আছে? তো এই এসটা হ্যাঁ। এর মধ্যে রিসিভড হবে, এন্ড আফটার দ্যাট তোমার নেমের মধ্যে বসে যাবে। এই কোডটা করার পরে আমি তোমাকে সিমুলেশনটা করে দেখাই দিব, আজকে আমরা এটা পর্যন্তই দেখব, ঠিক আছে? আমি তোমাকে এই সিমুলেশনটা করে দেখাই দিব যে আমি যেটা বলতেছি জিনিসটা কিভাবে হচ্ছে, ঠিক আছে? সিমুলেশনটা আমি তোমাকে দেখাই জি দিব। অলরাইট? সো বেসিক্যালি জি। জিনিসটা যেটা হচ্ছে যে এই কল হচ্ছে এই যে এসটা, দ্যাট ইজ ভ্যালুটা, যেটা দেখো তোমার কনস্ট্রাক্টরে তুমি যে ভ্যালুটা রিসিভ করছো, তুমি সেটাকে প্যারেন্টস এর কনস্ট্রাক্টরে পাঠিয়ে দিলা। কারণ কি, প্যারেন্টস এর যে ভেরিয়েবলটাকে আমি ইউজ করতে চাচ্ছি তার মধ্যে স্টোর করার জন্য তো প্যারেন্টস এর কাছে সেই ভ্যালুটা যাইতে হবে, প্যারেন্টের কনস্ট্রাক্টরে যাইতে হবে। সো আমি এখানে ফার্স্ট লাইন যেহেতু প্যারেন্টস এর কনস্ট্রাক্টরকে কল দেই, আমি সেই ভ্যালুটা পাঠিয়ে দিলাম। সো এখান থেকে এই এসটা যে প্যারেন্টের এই ভ্যালুটার মধ্যে বসে যাচ্ছে, যেটা বেসিক্যালি আমার মধ্যে আসবে, এটা আমরা দেখবো, ঠিক আছে? ফাইন। তো নেমটা আমার হয়ে গেল, বাকি কি থাকলো, বাকি থাকলো টিম নাম্বার আর টাইপ। সো এদেরকে তো আমাকে আপডেট করে দিতে হবে। সো টিম নাম্বার ইজ ইকুয়ালস টু এক্স এন্ড টাইপ, সরি, টাইপ ইজ ইকুয়ালস টু এখানে আমার ওয়াই। এনি কনফিউশন? না। ঠিক আছে? সো এই জিনিসটা হইলেই আমার প্রথম এই যে তোমার এই ব্রেকটা পর্যন্ত উপরের কাজটা হয়ে যায়, ঠিক আছে? আমি তোমাকে টেনিসটা আর ডিজাইন করে দেখাবো না, আমি তোমাকে উপরেরটার এখন সিমুলেশন তোমাকে দেখাই দিব, তুমি নিচের পার্টটা নিজে করবা, উপরেরটার মতোই করতে হবে। বাট টেনিসের জন্য কি আমার তিনটা ভেরিয়েবলই লাগতেছে, লাইক নেম তো আমি প্যারেন্টের কাছ থেকে পাচ্ছি, বাট আমার বাকি কি ভেরিয়েবল লাগতেছে, তখন কি আমার টিম ভেরিয়েবল লাগে বা আমার টাইপ ভেরিয়েবল লাগে নাকি অন্য কোনো নিজের ইনস্ট্যান্স ভেরিয়েবল লাগে, সেই জিনিসগুলো তুমি নিজে থেকে চিন্তা করে নিবা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? জি এখন আমি বুঝতে তোমাকে একটু পেরেছি। সিমুলেশনটা দেখাই যে এই কোডটা যদি আমার ঠিক হয় তাহলে তো এই লাইনগুলো কাজ করবে আপ টু 2, এই লাইনগুলো কিভাবে কাজ হবে, ঠিক আছে? হুম। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো স্ক্রিনটা ছোট করে ফেলছি একটু, বাট বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? না বোঝা যাচ্ছে। ওকে, বোঝা যাচ্ছে। যদি আমার বোঝা যায় তাহলে আমি একটু দেখি, ঠিক আছে? সো একটু বড় করি, বড় করে জিনিসটাকে এখানে তুলে দিলাম। অল রাইট, ঠিক আছে, ফাইন। এখন দেখি এটা আমার তোমার বেসিক্যালি কি, এটা হচ্ছে আমার ডিজাইন। সো এই ডিজাইনটা দেখে আমার এই লাইনটা এক্সিকিউট হবে, তাই না? ফার্স্ট লাইনটা এই যে এই বুঝতে লাইনটা, পেরেছি। ঠিক
ঠিক আছে? তো যখন আমার টেস্টার কোডের ফার্স্ট লাইনটা এক্সিকিউট হবে, তো আমরা কি জানি একটা অবজেক্ট তৈরি করতে বলা হচ্ছে, তার কি থাকবে, একটা জায়গা থাকবে, সেই জায়গার মধ্যে সে তৈরি হবে, তাই না? তো মেমোরির সে ফার্স্ট একটা জায়গা খুঁজে বের করলো, ঢাকা। তো এই লোকেশনে এখন কি হবে, সে অবজেক্টটাকে সে তৈরি করবে, ঠিক আছে? সো এখন অবজেক্ট তৈরি করার জন্য সে ফার্স্ট কাজ কি করবে, নিজের ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে সে রান দিবে। সো নিজের ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো কি, টিম নাম্বার আর টাইপ। সো টিম নাম্বার সে ওখানে নিয়ে নিল, নিয়ে রান দিল, সেটা হচ্ছে 0। আর তোমার টাইপ সে ওখানে নিল, নিয়ে তাকে রান দিয়ে ভ্যালু হচ্ছে নাল। ক্লিয়ার? তারপরে কি হবে, সে তার কনস্ট্রাক্টরকে রান দিবে, তাই না? সে তার কনস্ট্রাক্টরকে সে রান দিবে। সো সে তার কনস্ট্রাক্টর দুইটা আছে, একটা হচ্ছে যে কিছু নেয় না, আর একটা হচ্ছে প্যারামিটারাইজ। তো যে কিছু নেয় না সে তাকেই রান দিবে, বিকজ এখানে আমি কিছু পাস করি নাই, ঠিক আছে? সো কনস্ট্রাক্টরের, চাইল্ডের কনস্ট্রাক্টরের ফার্স্ট লাইন অলওয়েজ কি হয়, প্যারেন্টের কনস্ট্রাক্টরকে কল দেওয়া, তাই না? ঠিক আছে? তো সে প্যারেন্টের কনস্ট্রাক্টরকে রান দিতে গেল। তো প্যারেন্টের কনস্ট্রাক্টরকে রান দিতে যে সে সেম কাজগুলোই করবে, যে অবজেক্ট ক্রিয়েশন যেভাবে হইতো সেভাবেই করবে। সে করে জাস্ট খালি ভ্যালুগুলোকে নিয়ে এসে এখানে রেখে দিবে। একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করার সময় কি হয়, নতুন জায়গায় নিয়ে এসে ওখানে রাখে, বাট এখানে সে সেটা না। এখানে হচ্ছে যেহেতু সে আমার প্যারেন্ট, আমি প্যারেন্টের জিনিসগুলোকে রান দিয়ে আমি নিয়ে এসে নিজের কাছে রাখবো, তাই না? ঠিক আছে? সো সে কি করবে, এই যে ফার্স্ট লাইনে রান দিল, পাইলো নেমকে। সো সে এই লোকেশনে নেমকে নিয়ে এসে রেখে দিল। নেমটা কি, ফার্স্টে নাল, ঠিক আছে? এন্ড আফটার দ্যাট সে কি করতেছে, যে প্যারেন্টের কনস্ট্রাক্টরকে কল দিচ্ছে। তো প্যারেন্টের দুইটার মধ্যে কাকে কল দিবে, বাই ডিফল্টটাকে কল দিবে। কারণ কি, এখানে আমি যে কল দিছিলাম কনস্ট্রাক্টরকে, কাকে কল দিছিলাম, বাই ডিফল্টটাকে কল দিছিলাম না, কিছু পাস করি নাই, বাই ডিফল্টটাকে। ঠিক আছে? সো এখানে আমার এটাকে সে রান করবে আর কি। সো এটাকে সে যখন রান করবে, তখন এই যে নেমটা, যে নেমটাকে আমি নিয়ে আসলাম, তার মধ্যে সে কি ভ্যালু সেট করতেছে, ডিফল্ট। সো এটা নাল কেটে কি হয়ে যাবে, ডিফল্ট। ক্লিয়ার? তারপরে কনস্ট্রাক্টর রান করা শেষ না? সো তার রানিং পার্ট ডান, তার রানিং পার্ট ডান। জাস্ট খালি এখানে একটা বিষয় থাকলো, তো রানিং পার্ট হয়ে গেল ডান, বাট এখানে বিষয়টা যেটা বাকি সেটা হচ্ছে যে এই যে তার কিছু তোমার মনে করো যে ইনস্ট্যান্স মেথডস আছে, সেগুলোকে সে রান দিবে না, বাট আলটিমেটলি সে কি করে, নিজের কাছে নিয়ে এসে রেখে দেয়, তাই না? বুঝতে পেরেছি। সো এই যে সেট নেম কে সে কি করলো, নিজের কাছে নিয়ে এসে রেখে দিল এই পুরো মেথডটাকে। এন্ড নট অনলি দ্যাট, তারপরে তোমার গেট নেমকেও সে নিজের কাছে নিয়ে এসে রেখে দিল, তাই না? তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো সে কোথা থেকে পাইলো, এগুলোকে সে পাইলো হচ্ছে প্যারেন্টের কাছ থেকে। সেগুলো হচ্ছে আমার কি, প্যারেন্ট ইনহেরিটেড প্রপার্টি। কোনো কনফিউশন? না। এগুলো হচ্ছে আমার প্যারেন্ট ইনহেরিটেড প্রপার্টি, ঠিক আছে? কিন্তু তার নিজের কি, তোমার মনে করো কনস্ট্রাক্টর যখন তার প্যারেন্টটাকে পুরো রান দেওয়া শেষ, কনস্ট্রাক্টর রান দেওয়া শেষ, সে কোথায় ব্যাক করে আসবে, সে নিজের কনস্ট্রাক্টরে ব্যাক করে আসলো না, মানে এই যে এই লাইনটাতে ব্যাক করে আসলো না? সে যখন এই লাইনটার এক্সিকিউশন শেষ হয়ে গেল এই মেথডটার, সে ব্যাক করে কোথায় আসে, ওই লাইনটার মধ্যেই ব্যাক করে আসে না? বুঝে বলতেছো হো নাকি না বুঝে বলতেছো হো, তোমার মানে ভয়েসের মধ্যে আমি ক্ল্যারিটি পাচ্ছি না না। না, বুঝতে পারছি। ওকে ফাইন। সো এখানে যখন সে ব্যাক করে আসলো, না, তার বুঝতে পারছি, সমস্যা ফাইন, নেই। সে যখন এখানে ব্যাক করে আসলো, সে তো তার কনস্ট্রাক্টরকে রান দিচ্ছিল, তো তার ফার্স্ট লাইনই ছিল প্যারেন্টটাকে আগে রান দাও, প্যারেন্টের কনস্ট্রাক্টরকে রান দাও, সে ওটাকে রান দিল। বাট তারপরে কি, তার নিজের এখনো দুইটা লাইন বাকি না, এগুলোকে রান দিতে হবে না? তো তখন সে এদেরকে রান দিল। সো এইখানে দেখো টিম নাম্বার ইজ ইকুয়ালস টু 0। সো সো এখানে 0 0। আর টাইপ কি, নো টাইপ। সো এখানে নাল কেটে কি হচ্ছে, নো টাইপ হলো, ঠিক আছে? এন্ড আফটার দ্যাট তার নিজের মেথড কি আছে, ডিটেইলস। সো ডিটেইলসটাকে সে নিয়েছে ওই লোকেশনের মধ্যে সেভ করে রেখে দিল, ঠিক আছে? সো আমার এই লাইনটা ডান, আমার একটা ক্রিকেট টুর্নামেন্ট ক্লাসের একটা অবজেক্ট বানানো শেষ। সো যখন অবজেক্ট বানানো শেষ হয়ে যায়, কোন লোকেশনে বানাইছি আমি, ঢাকা লোকেশনে। ঢাকা লোকেশনটা কোথায় সেভ করে রাখতেছি, সিটি 1 এর মধ্যে। সো সিটি 1 will point this location that is ঢাকা, ঠিক আছে?
সো এই যে আমার এই লোকেশনের মধ্যে তার নিজের প্রপার্টি গুলো আছে এন্ড প্যারেন্ট ইনহেরিট করা যে নিজের প্রপার্টি সেগুলো আছে। ক্লিয়ার? ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে ফাইন। সো তারপরের লাইন দেখো যে যখন অবজেক্ট ক্রিয়েশনটা হলো, তো অবজেক্ট ক্রিয়েশন হয়েছে তাহলে এখন আমি অবজেক্টের জিনিসগুলোকে ম্যানিপুলেট করতে পারবো। সো পরের লাইনে সে যখন ct1.details কে কল দিচ্ছে তখন সে ফার্স্টে যে নিচের মধ্যে খুঁজতেছে যে নিজের কাছে ডিটেলস আছে কিনা। যদি এখানে সে না পাইতো তাহলে সে কি করতো, প্যারেন্টস ইনহেরিট করে যেগুলা সে নিচের মধ্যে এনে রাখছিল সেখানে সে খুঁজতো ওখানে আছে কিনা। সে যখন নিজের কাছেই পেয়ে গেল তখন তো আমার আর প্যারেন্টস এর ওখানে দেখতে হলো না। ঠিক আছে? আর এই নিজের কাছে পাওয়ার জন্য আমি যদি এই ডিটেলসটাকে এখানে ডিজাইন না করতাম তাহলে কি তার ক্রিয়েশনের সময় তাকে পাইতাম? না। তো বুঝতে পারতেছো আমাদের জন্য অ্যাকুরেট ডিজাইন করাটা কত ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি। এই জন্যই কিন্তু এখানে বলা থাকে দেখো যে given the following classes write blah 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 so that following code is generated, following output is generated। তার মানে আমি যদি ডিজাইনটা ভুল করি তাহলে এই ফলোইং আউটপুট গুলো আসবে না, ফল্টি আউটপুট আসবে। ক্লিয়ার? হুম, জি। ঠিক আছে, ওকে ফাইন। তো এখন যখন সে ডিটেইলস কে কল দিচ্ছে, তোমার ডিটেইলসটাকে তুমি কিভাবে ডিজাইন করছিলা যে রিটার্ন করো কাকে, টুর্নামেন্টের নামকে। সেটা কি, কাকে রিটার্ন করতেছি আমি, নেম ভেরিয়েবলটাকে। সো দ্যাট ইজ এই নেম ভেরিয়েবলটাকে আমি রিটার্ন করতেছি। সো রিটার্ন করতেছি এই নেম ভেরিয়েবলটাকে, রিটার্ন করতেছি আমি কাকে, এই টিম নাম্বারকে এন্ড এই টিম সরি হ্যাঁ এন্ড এই টিম টাইপকে, সরি মানে এই টাইপকে আর কি। সো দেখে রিটার্ন করলে সে এখানে বসতেছে, সো আলটিমেটলি এটা প্রিন্ট হচ্ছে। ক্লিয়ার? কোনো কনফিউশন? সিমিলার ওয়েতে যখন সেকেন্ড তোমার এই লাইনটা যখন এক্সিকিউট হয় তখন বিষয়টা সেম ভাবে সে ফার্স্ট একটা জায়গা খুঁজে নেয়, ওখানে সে অবজেক্টটা বানাবে। এখন এখানে যে ফার্স্ট যেটা করে যে নিজের ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে সে রানতে নিয়ে আসে। সো ফার্স্টে কি ছিল, টিম নাম্বার ছিল। ঠিক আছে? সো টিম নাম্বার ছিল, এটা কি ছিল আমার 0। ঠিক আছে, তারপরে কি ছিল, টাইপ ছিল। টাইপটা কি হবে, নাল। তারপরে কি, কনস্ট্রাক্টর কল হবে। কোন কনস্ট্রাক্টর কল হবে, এই কনস্ট্রাক্টরটা কল, সরি কোন কনস্ট্রাক্টর কল হবে, এই কনস্ট্রাক্টরটা কল হবে, রাইট? তাই না? হ্যাঁ। এই কনস্ট্রাক্টরে আমি কাকে কাকে পাস করছি, আইপিএল পাস করছি, 10 পাস করছি, টি20 পাস করছি। সো এস এর মধ্যে কে আছে, এস এর মধ্যে আমার আছে, লেটস চেঞ্জ দ্য কালার, এস এর মধ্যে আছে আমার আইপিএল। এই এক্স এর মধ্যে কে আছে, এক্স এর মধ্যে আছে হচ্ছে আমার 10 এন্ড এই ওয়াই এর মধ্যে কে আছে আমার টি20। ঠিক আছে, এখন এই 10টা আর এই টি20টা আমার এখানেই তোমার নেমের নাম্বারের মধ্যে এবং টাইপের মধ্যে বসে যায়। ঠিক আছে, কিন্তু এই যে আইপিএল নেমটা সিমিলারলি আমার আগের মতো হচ্ছে তোমার, যেহেতু প্যারেন্টস এর কাছে পাচ্ছি, তো প্যারেন্টসকে যখন রান করতে যাচ্ছি আমি তখনই আমি ভ্যালুটা বসাই দিচ্ছি না। ঠিক আছে, সো আমার কনস্ট্রাক্টরের ফার্স্ট লাইন কে কাকে কল দিতে হয়, ফার্স্ট লাইন কল দিতে হয় প্যারেন্টস এর কাছ থেকে প্যারেন্টকে রান দিয়ে তার অ্যাট্রিবিউট গুলোকে নিজের মধ্যে নিয়ে এসে রাখো। ফার্স্ট লাইন এটাই না কনস্ট্রাক্টরের ভিতরে? সো কনস্ট্রাক্টরের ভিতরে আমার ফার্স্ট লাইনের মধ্যে সেখানে যেটা হচ্ছে যে আমি প্যারেন্টের এই যে এটাকে কল দিলাম, এটাকে রান দিচ্ছি প্যারেন্টের কনস্ট্রাক্টরের কাছে যখন আমি গেছি। সো আমার নেম ইজ ইকুয়ালস টু ফার্স্টে নাল। তারপরে কোন কনস্ট্রাক্টর কল হবে, এখন যেহেতু আমি নেমের মধ্যে কাকে সেট করতেছি, নেমের মধ্যে আমি কাকে সেট করতেছি, এ কেনা তোমার হচ্ছে আইপিএল কেনা, এন্ড সেই আইপিএলটা কোথায় পাইছি, এস এর মধ্যে না, এস এর মধ্যে না। তো এখন দেখো যে তার যে এই যে কনস্ট্রাক্টরটা আছে যে একটা নেম নেয়, নেম নিয়ে নেমটাকে চেঞ্জ করে আগে যেরকম ডিফল্ট বসাইতো এখন যাকে তুমি পাস করছো তাকে বসায় দেয়। তাহলে আমি তো তোমার আইপিএল কে বসাইতে চাই, তা সেই আইপিএলটা আমার এস এর মধ্যে আছে না, আইপিএলটা, তা সেই এসটাকেই যদি আমি এখানে পাস করে দেই তাহলে সে তাহলে এই কনস্ট্রাক্টরটাকে রান করাবে না। বুঝতে পারছো? আমি পাস করলাম এক্স্যাক্টলি, আমি যাকে পাস করলাম তখন তাহলে তার 2 নাম্বার কনস্ট্রাক্টর রান হবে এন্ড তার নেমটার মধ্যে এখন বসে যাবে আইপিএল, রাইট? ঠিক আছে, তো তার কনস্ট্রাক্টর রান হওয়া শেষ। সে এখন তাহলে, হ্যালো, ওকে, তার কনস্ট্রাক্টর রান করা শেষ, তাহলে সে এখন নিজের কনস্ট্রাক্টরে ব্যাক করে আসলো। তো ফার্স্ট লাইনটা ডান, সেকেন্ড লাইনে আসলো টিম নাম্বার অফ টিম কত হচ্ছে 10 এন্ড টাইপ কি হচ্ছে টি20।
তাই না? তো T20 এখানে হলো। সো এখন তোমার আর যখন এখানে ছিল এখান থেকে সে সেট নেম কেও নিয়ে আসছিল, সে গেট নেম কেও নিয়ে আসছিল। রান করব না কারণ মেথডকে তখনই রান করে যখন সে কল হয়। ঠিক আছে, অলরাইট, ফাইন। সো আমার এটা হয়ে যাচ্ছে 10। আচ্ছা আমি বোধহয় ভুল জায়গায় আপডেট করে আসছি, সরি। না, হ্যাঁ, না না করি নাই। ঠিক আছে, সো এখানে 10 এন্ড এখানে তোমার কি হচ্ছে T20। সো কনস্ট্রাক্টর রান দেওয়া শেষ। সো তারপরে সে কি করবে, মেথডস গুলোকে জাস্ট নিজের মধ্যে নিয়ে রেখে দিবে। সো মেথডস, তার নিজের মেথডস কি, ডিটেইলস। ঠিক আছে, সো এখন তার অবজেক্টটা ক্রিয়েশন ডান। সো এই অবজেক্টটা ক্রিয়েট হয়ে কোথায় স্টোর হচ্ছে, সিটি টু ভেরিয়েবলটার মধ্যে আমার লোকেশনটা স্টোর হচ্ছে, যে লোকেশনে গেলে আমি অবজেক্টটাকে খুঁজে পাচ্ছি। ক্লিয়ার? জি। সো ইফ ইট ইজ ক্লিয়ার, সো আলটিমেটলি বিষয়টা এখন কি হচ্ছে, যখন আমি তোমার সিটি2 এর ডিটেইলসকে কল দিচ্ছি, সে ফার্স্টে এই লোকেশনে যাচ্ছে, ডিটেইলসকে রান দিচ্ছে, মানে সে ফার্স্টে নিজের মধ্যে খুঁজতেছে যে ডিটেইলসকে পাচ্ছে কিনা ওন ভেরিয়েবল গুলোর মধ্যে বা ওন অ্যাট্রিবিউটস গুলোর মধ্যে, যেগুলো সে নিজের ক্লাস থেকে ডিরেক্টলি পাইছে। ঠিক আছে, এখানে সে না পাইলে সে তোমার প্যারেন্টস ইনহেরিটেড অ্যাট্রিবিউট গুলোর মধ্যে খুঁজতো, যেটা তার মধ্যে আছে। ঠিক আছে, কিন্তু নিজের মধ্যে পেয়ে গেল, সে তাকে রান করাবে। তাকে রান করলে সে কি করে, সে তোমার এই নেমটাকে রিটার্ন করে, সে এই নাম্বারটাকে রিটার্ন করে, সে তোমার এই টাইপটাকে রিটার্ন করে। সো এটাকে সে একটা স্ট্রিং আকারে রিটার্ন করে, যেটা সেখানে বসে যায়, এন্ড আফটার দ্যাট যখন প্রিন্ট হয় তখন জিনিসটা আমার এটা আউটপুট দেয়। ক্লিয়ার? So if it is clear to you, I think you will be able to do the next of the parts. All right? So আমি তোমাকে আর নেক্সট পার্ট গুলো দেখাই দিব না, তো সেটা তুমি নিজেই করবা। ঠিক আছে, অলরাইট। এন্ড নেক্সট দিন আমরা যেটা করব, নেক্সট দিন আমরা পরের যে প্রবলেমগুলো আছে, পরের যে প্রবলেম আছে, আমার কয়টা প্রবলেম আছে, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। ঠিক আছে, সো আমার 7 নাম্বার 8 নাম্বারের মধ্যে আমরা যে কোনো একটা দেখব, দেখে আমরা হচ্ছে ইনহেরিটেন্স একটা তোমার ট্রেসিং সলভ করব। অলরাইট, ঠিক আছে, ক্লিয়ার? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি একটু কথা বলবো আপনার সাথে। একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, রাশিদ, মিটি এখন মানুষ যত